হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। কায়নাত রুম থেকে বের হতেই তার মা রেগেমেগে টেনে মেয়েকে নিজের রুমে নিয়ে যায়। তারপর বাজ খাই গলায় আঙুল নাচিয়ে শাসাতে লাগে। তোকে ওনার সাথে গ্যাঞ্জাম করতে মানা করেছিলাম না? তুই কি আমার কোনো কথাই শুনবি না? কায়নাত অপরাধীর মতো জবাব দিল। সবই তো শুনেছি তোমাদের কথা। আর কি বাকি আছে? তোমাদের কথা মতো ওনাকে এই বাসায় থাকতে দিলাম, আয়াতের রুমটাও ছেড়ে দিলাম। কিন্তু উনি গায়ের জোরে আমার রুমে থাকতে চাইছি, তাই একটু বাধা দিয়েছি। এতেই কি আমার ভুল হয়েছে? হ্যাঁ, এতেই তোর ভুল হয়েছে। উনি হলেন ছেলে মানুষ, তার উপর কত ক্ষমতাবান, আর আমরা হলাম একটা সাধারণ ঘরের লোক। আর তুই হলি সেই সাধারণ ঘরের একজন সাধারণ মেয়ে। অর্থাৎ ওনাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমাদের বা তোর কারোরই নেই। উল্টো ওনাকে বাধা দিতে গিয়ে যদি আমাদের সাথে বা তোর সাথে কোনো খারাপ কিছু হয়ে যায় তাহলে? এই কথা শুনে কায়নাত রাগ দেখিয়ে বলল, এই ভয়ে কি উনি যা চাইবে সবই মেনে নিতে হবে নাকি? এমন হলে তো কয়দিন পর উনি তোমার মেয়েকেও বিয়ে করতে চাইবে, তখন কি তাও মেনে নিবে? হ্যাঁ, মেনে নিব। কায়নাত যেমন কথার তালে এমন একটা প্রশ্ন করে নিজেই বোকা বনে গেল, তেমনি কায়নাতের মাও তর্কের তালে তালে এমন একটা জবাব দিয়ে চুপ করে গেল। পরিস্থিতির বিহ্বলতায় দুজনেই বিব্রত হয়ে গেল, তাই আর কেউ কারো দিকে না তাকিয়ে অবিলম্বে নিজ নিজ কাজে চলে গেল। কায়নাত তার মায়ের রুম থেকে বেরিয়ে আয়াতের রুমের দিকে যাওয়ার পথে দেখল আয়ান তার ঘরের পড়ার টেবিলের সামনে দাঁড়িয়ে কি যেন একটা করছে। কিন্তু কি করছে তা দেখার জন্য কায়নাত কৌতূহলবশত পা টিপে টিপে আবারও নিজের ঘরে ঢুকল। তারপর আরও কয়েক পা সামনে এগোতেই দেখল আয়ান টেবিলে রাখা ওর ছবির ফ্রেমটা হাতে নিয়ে তাকিয়ে আছে। কায়নাতের রাগ উঠল খুব। ব্যক্তিগত জিনিসে অপরিচিত কারোর হাত দেয়া তার একদম পছন্দ নয়। এই কারণেই সে নিজের ঘরে বাইরের কাউকে ঢুকাতে চায়নি, কিন্তু তার মা আর বাবার মাথায় যে কোনো ভয়ের ভূত চেপেছে কে জানে। আয়ান কিছু টের পাওয়ার আগেই কায়নাত রেগেমেগে হঠাৎ পিছন থেকে ছো মেরে ওর হাত থেকে নিজের ছবিটা নিয়ে গেল। তারপর কড়া গলায় বলে, আমার রুমে থাকতে চেয়েছেন থাকেন, কিন্তু আমার ব্যক্তিগত কোনো জিনিসে টাচ করবেন না, খবরদার। আয়ান প্রথমে কায়নাতের এমন হঠাৎ টানে একটু ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই আবার নিজেকে সামলে নিয়ে একটা ভ্রু উঁচিয়ে কিছুক্ষণ কায়নাতের দিকে চেয়ে রইল। দেখল রাগে কায়নাতের নাকের পাটা ফুলে উঠেছে। এই দেখে আয়ান বলল, শুধু টাচ না, এইভাবে বললে জড়িয়েও ধরতে পারি। কায়নাত না বুঝে ভ্রু উচালন সাথে সাথে আয়ান কায়নাতের বিছানার উপর থেকে একটা বালিশ তুলে নিয়ে জড়িয়ে ধরে শয়তানি হাসি দিয়ে বলল, তোমাকে না, বালিশটাকে। আয়ান কায়নাতের বালিশ ধরায় ও আরও ক্ষেপে যায়। রাগে এবার ধীরে ধীরে ওর গাল লাল বর্ণ ধারণ হতে শুরু করল। এই দেখে আয়ান একটু গলা ঝেড়ে বলল, আমার বালিশ জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস। এখন তোমার রুমে থাকলে তাই তোমার বালিশটাকেই জড়িয়ে ধরে ঘুমাতে হবে, তাই না? এই শুনে কায়নাত প্রচণ্ড জিদে এক টানে বালিশটাকে আয়নের থেকে নিয়ে গেল। তারপর দাঁতে দাঁত পিষে বলল, আপনার জন্য আমি অন্য বালিশ পাঠিয়ে দিব, সেটা জড়িয়ে ধরে ঘুমিয়ে। এই বলে কায়নাত চলে যেতে নিলে আয়ান পিছন থেকে ডাক দেয়, বলে, অন্য বালিশের সাথে অন্য আরেকটা খাটও পাঠিয়ে দিও। এটা শুনে কায়নাত একটু ভ্রু উচাল। তা দেখে আয়ান আরও চড়া হেসে বলে উঠল, না মানে বালিশ তো মাথা টাচ করত, কিন্তু বিছানায় তো পুরো শরীর টাচ করবে। তাই বলছিলাম যদি পারো খাটটাও পাল্টে দিও। জবাবে কায়নাত কিছু বলার আগেই আয়ান আবার বলে উঠল, অবশ্য এখন আর খাট পাল্টে কি করবে? ওটা তো আমি একটু আগেই টাচ করে ফেলেছি। তারপর সামনে ঝুঁকে গলা ছেড়ে বলে উঠল, শুধু বিছানায় না, তোমাকেও, তোমারই বিছানায়। কায়নাত আর আয়ানকে সম্পূর্ণ কথা শেষ করতে দিল না। হাত দিয়ে ওর মুখ চেপে ধরল। তারপর অস্থির গলায় বলল, চিক চিক, আপনার মুখে কি কিছুই আটকায় না? কি বলছেন এসব? বাবা মা শুনলে কি ভাববে? উত্তরে আয়ান চোখ দিয়ে কায়নাতের দিকে ইশারা করল।
সাথে সাথে কায়নাত ওর মুখের উপর থেকে হাত সরিয়ে নিয়ে একটু সরে দাঁড়াল। কায়নাত আয়ানকে থামাতে গিয়ে তাড়াহুড়োয় ওর বুকের সাথে একদম মিশে গিয়েছিল। তাই আয়ানের ইশারায় নিজের দিকে খেয়াল হতেই ছেড়ে দিল, কিন্তু লজ্জায় আর আয়ানের দিকে তাকাতে পারল না। আয়ান ওর অবস্থা দেখে ধীরে ধীরে ওর কাছে এসে ঝুঁকল। তারপর মুচকি হেসে কানের কাছে ঠোঁট নিয়ে বলল, আমি কিন্তু কিছু টাচ করিনি, তুমি নিজেই করিয়েছ। কথার সাথে আয়ানের ঠোঁটের গরম নিঃশ্বাস এসে কায়নাতের কাঁধে এসে পড়ল। সঙ্গে সঙ্গে কায়নাত ছিটকে সরে গিয়ে নিচু গলায় বলে, এত বেহায়া মানুষ কি করে হয়, ঠিক। এই বলে কায়নাত হনহন করে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু দরজার বাইরে এসেও নিজের দিকে চেয়ে নিজেরই অস্বস্তি লাগতে শুরু করে। এই হাত দিয়ে সে আয়ানের মুখ চেপে ধরেছে, মনে হচ্ছে আয়ানের ঠোঁটের স্পর্শ এখনো তার হাতের আঙুলে লেগে আছে। তার উপর তার শরীরও আয়ানকে ছুঁয়েছে। ধ্যাত, গরম পানি দিয়ে এখন নিজেকে সম্পূর্ণরূপে শুদ্ধ করতে হবে। এই ভেবে কায়নাত জিদে আয়ানের জড়িয়ে ধরা বালিশটাও ছুঁড়ে দূরে ফেলে দিয়ে রাগে গটগট করতে করতে গোসল করতে ওয়াশরুমে ঢুকে গেল। নিজের হবু পাত্র হিসেবে এসএসসি পরীক্ষার ম্যাজিস্ট্রেটকে দেখে অবাক হয়ে গেল ইভানা। সাথে সাথেই লাফিয়ে উঠে বলল, এই ম্যাজিস্ট্রেটের জন্য আমি ম্যাট্রিক ফেল করেছি, ব্যাটা বখুজ্জাত আমার পাশ থেকে নড়ছিলই না, না হলে ঠিকই পাশের জনের খাতা দেখে লিখে পাস করতাম। একে তো আমি মরে গেলেও বিয়ে করব না। কথাটা বলেই এক ছুটে নিজের রুমে চলে আসে ইভানা। পুরো নাম তানজিলা ইসলাম ইভানা, তবে তার দাদা বাদে কেউই তানজিলা বলে ডাকে না। গত বছর এসএসসি দিয়েছে সে, কিন্তু পাস করতে পারেনি, যার ফলে এই এক বছর তাকে নিজেকে গৃহবন্দী করে রাখতে হয়েছিল। কারণ বাইরে গেলে যখন কেউ রেজাল্টের ব্যাপারে জিজ্ঞেস করত তখন লজ্জায় মুখ দেখাতে পারত না। আবার অনেকে তো টিটকারি করত তাকে নিয়ে, যার কারণে তার জীবন পুরোপুরি নরক হয়ে গেছিল। এসবের জন্য সে এই ম্যাজিস্ট্রেটকে দায়ী করে। তাই এখন যখন তার পাত্র হিসেবে এই ম্যাজিস্ট্রেট এসেছে তখন তার মাথায় রাগ উঠে গেল। মনে পড়ে গেল এতদিনের সব অপমানের কথা। বড়লোক বাবার আদরের ছোট মেয়ে সে। তার বাবা তারিকুল ইসলাম শহরের একজন স্বনামধন্য ডাক্তার। ইভানার পড়াশোনার পেছনে কম চেষ্টা করেননি তিনি, কিন্তু ইভানা একদমই বই নিয়ে বসতে চায় না, যার কারণে আজ তার এই দশা। এমনকি দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও ইভানা কোনোরকমে পাস করেছে, অথচ তার বড় বোন তোহা মেডিকেলে চান্স পেয়েছে। তোহাও নিজের বাবার মতো বড় ডাক্তার হওয়ার আশা করে। দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও খারাপ রেজাল্ট করার কারণে ইভানার উপর খুব রেগে গেছে তার বাবা, যার ফলে ইভানার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। যেই মেয়ে পড়াশোনা করে না তাকে বসিয়ে বসিয়ে খাইয়ে কি লাভ? এই নিয়ে অবশ্য ইভানার কোনো মাথা ব্যথা নেই। পড়াশোনা তার এমনিতেও ভালো লাগে না। কিছুদিন আগেই তার 8 বছর পূর্ণ হয়েছে, তাই এখন আর বিয়ে করতে বাধা নেই। ইভানার আপত্তি শুধু একটা জায়গাতেই, তার জন্য তার বাবা যাকে পাত্র হিসেবে নির্বাচিত করেছে তাকে সে বিয়ে করতে পারবে না। এই কারণে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয় ইভানা। অতঃপর রুমে এসে ফোন লাগায় তার প্রাণপ্রিয় বান্ধবী আনহাকে। আরহা ইভানার বান্ধবী হলেও পড়াশোনায় অনেক ভালো, একজন মেধাবী ছাত্রী। এসএসসি পরীক্ষায় গোল্ডেনা পেয়েছিল, এখন সে ইন্টারে পড়ছে। এসএসসি পরীক্ষায় ইভানার পিছনেই আরহা বসেছিল। ইভানা মূলত আরহার ভরসাতেই পরীক্ষা দিতে গিয়েছিল। ভেবেছিল আরহার দেখে লিখে পাস করবে। প্রথম কয়েকটা পরীক্ষা ঠিকই চলছিল, কিন্তু গণিত পরীক্ষার দিন বাধে বিপত্তি। ম্যাজিস্ট্রেট ফারহান কবির খবর পান যে পরীক্ষার হলে নাকি খুব দেখাদেখি চলে। এই খবর কানে আসা মাত্রই তিনি রেগে যান, কারণ পরীক্ষায় অনিয়ম তার পছন্দ না। সেই কারণে গণিত পরীক্ষার দিন তিনি সারাক্ষণ হলেই থাকেন। সবার মধ্যে ইভানা একটু এদিক ওদিক তাকাচ্ছিল জন্য তিনি ইভানার দিকে লক্ষ্য রাখেন, যার কারণে ইভানা পিছনে ঘুরে আনহার দেখে লিখতেই পারে না, যার ফলস্বরূপ সে পরীক্ষায় ফেল করে। কারণ গণিতের কোনো অঙ্কেই সে পারে না। ফোন সমান তালে বেজে চলেছে। কিছু সময় পর আনহা ফোন রিসিভ করতেই ইভানা বলে ওঠে, জানিস দোস্ত কি হয়েছে? আনহা সবে বই খুলে পড়তে বসেছে। তার খুব ইচ্ছা বুয়েটে চান্স পাওয়ার, তাই অনেক পরিশ্রম করতে হচ্ছে। এমন সময় ইভানার ফোন আসায় কিছুটা বিরক্ত হয় আনহা, তবে বান্ধবীকে তো আর উপেক্ষাও করতে পারে না। তাই আনহা যথাসম্ভব শান্ত থেকে বলে, তুই না বললে জানব কিভাবে? আনহার এমন তেরা কথায় রাগ উঠে ইভানার, তবে এখন কথা বলাটা বেশি গুরুত্বপূর্ণ জন্য বলে, আব্বু আমার বিয়ে দিতে চাইছেন। এটা তো ভালো কথা।
তুই তো পড়াশোনা করতে পারিসও না, করতে চাসও না। বিয়ে করে নে, সেটাই ভালো। বিয়ে নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু কার সাথে বিয়ে ঠিক হয়েছে জানিস? আমাদের এসএসসি পরীক্ষার সময় যেই ম্যাজিস্ট্রেটের ডিউটি ছিল তার, ওই শালার জন্য আমি পাস করতে পারিনি, আর আমি কিনা ওকে বিয়ে করব? ইভানার কথা শুনে বেশ অবাক হয়ে যায় আনহা। কিছুটা সময় নিয়ে ভেবে ইভানাকে পরামর্শ দেয়, তুই বরং বিয়েটা করেই নে। কি বলছিস এটা তুই? যার জন্য ফেল করলাম তাকে বিয়ে করব? আমার কথাটা আগে শোনো, ওই ম্যাজিস্ট্রেটের উপর তোর অনেক রাগ, তাই তো? রাগ থাকবে না? তুই তো দেখেছিস গণিত পরীক্ষার দিন কেমন শত্রুতা করেছিল আমার সাথে। সেই জন্যই তো বলছি তুই বিয়েটা করে নে, বিয়ের পর শোধ তুলতে পারবি। ইভানা চকিত হয়ে বলে, বাহ, তুই একদম ঠিক বলেছিস। এটা তো আমি ভেবেই দেখিনি। এই জন্য তুই পাওয়া ছাত্রী আর আমি ফেলটুস ছাত্রী। আচ্ছা, যা বললাম তাই কর। আমার অনেক পড়া বাকি আছে, পরে কথা হবে। বাই। উম্মা দোস্ত, বাই। ফোন রেখে দিয়ে গভীর নিঃশ্বাস নেয় আনহা। অতঃপর বিড়বিড় করে বলে, ইভানার বিয়েটা হলে তো ভালোই হবে, আরেকটা বিয়ে খেতে পারব। 2। ফারহান অনেকক্ষণ থেকে সোফায় বসে আছে, তবে এবার তার সত্যি অনেক বিরক্ত লাগছে। শুধুমাত্র নিজের মায়ের কথায় আজ পাত্রী দেখতে এসেছিল সে। ফারহানের তো এখন বিয়েশাদী করার কোনো ইচ্ছাই নেই, কিন্তু আজকাল তার মা বিয়ের জন্য এত চাপ দিচ্ছে যে মেয়ে দেখতে আসতেই হলো। কিন্তু কে জানতো এমন একটা মেয়েকে দেখতে আসতে যে কিনা ম্যাট্রিক ফেল। এমনকি এখন তার ফেল করার জন্য সে ফারহানকে দোষ দিচ্ছে। ফারহানের ইচ্ছা ছিল এখনই এখান থেকে উঠে যাওয়ার, কিন্তু তার মা ফারজানা বেগম তাকে চুপচাপ বসে থাকতে বলেছে। ফারহান সবার সামনে মায়ের অবাধ্য হতে চায় না, জন্যই এতক্ষণ যাবৎ বসে আছে। তারিকুল ইসলাম সোফায় বসে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছেন। নিজের ছোট মেয়ের উপর রাগ তার দিনকে দিন বেড়েই চলেছে। একেই তো পরীক্ষায় ফেল করে তার মান সম্মান নষ্ট করে দিয়েছে, তার উপর এখন যেসব কাণ্ড করছে তাতে তার মুখ আরও ছোট হচ্ছে। তারিকুল ইসলাম ক্ষুব্ধ গলায় নিজের স্ত্রী ইশরাত খাতুনকে বললেন, তোমার মেয়েকে ডেকে আনো এখুনি। কি পেয়েছেটা কি ও? আমাকে ডাকতে হবে না, আমি এসে গেছি। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে প্রবেশ করল ইভানা। এসে এক পলক তাকালো ফারহানের দিকে। ফারহান হয়তো প্রথম দেখায় তাকে চিনতে পারেনি, কিন্তু ইভানা ঠিকই চিনে গেছে। আমরা যাকে ঘৃণা করি বা ভালোবাসি তাকে এত সহজে ভুলতে পারি না। সেখানে ইভানা এই লোকটাকে তার ম্যাট্রিক ফেল করার একমাত্র কারণ মনে করে, তাই 1 বছর পরেও মুখটা খুব ভালো করেই মনে রেখেছে। ফারহানের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে নেয় ইভানা, আমি প্রতিশোধ নেবই। ফেল করার কারণে যত অপমান আর অবহেলা সহ্য করেছি তার শোধ আপনার থেকেই তুলব মিস্টার ম্যাজিস্ট্রেট। তারিকুল ইসলাম ইভানাকে শাসনের ভঙ্গিমায় বলেন, তুমি কোনো সাহসে এখান থেকে উঠে গেলে? আর কিরকম ব্যবহার করলেছি? ইভানা নিজেকে সামলে নেয়। প্রতিশোধ নিতে চাইলে এখন মাথা ঠান্ডা রাখতে হবে, তাই বেশ নম্রভাবে বলে, দুঃখিত, আসলে আমি খুব উত্তেজিত হয়ে গেছিলাম গত 1 বছরের বিশ্রী স্মৃতিগুলোর জন্যই। তুমি ফেল করেছ সেটা তোমার দোষ, অন্য কারো না। আমি কি তোমার কোনো কমতি রেখেছিলাম? প্রাইভেট কোচিংয়ে হাজার হাজার টাকা ঢেলেছি, কিন্তু তুমি তো ফাঁকিবাজি করে গেছ, যার ফলও হাতে নাতে পেয়েছ। ইভানাকে তাচ্ছিল্য করে উক্ত কথাগুলো বলেন তারিকুল ইসলাম। ইভানা মাথা নিচু করে থাকে। তারিকুল ইসলাম এবার ফারহানের মা ফারজানা বেগমের কাছে ক্ষমা চাওয়ার ভঙ্গিমায় বলেন, আমার মেয়ের ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে দুঃখিত। ও যেমন ব্যবহার করল তারপর আমি আর কোনো মুখে আপনাদের কিছু বলি। আমার এই মেয়ে আপনার ছেলের যোগ্য নয়। আপনারা শুধু শুধু এখানে এসে নিজের সময় নষ্ট করলেন। ফারজানা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আপনি ভুল ভাবতাছেন, আমাদের সময় মোটেই নষ্ট হয় নাই। আপনার মেয়েকেই আমি পোলার বুক করে ঘরে তুলব।